চিন্দুইন নদী মিয়ানমারের সাংঘাই অঞ্চল। জান্তার একটি রিভার টাগবোট ধীরে ধীরে যাচ্ছে। হঠাৎ একটি ছোট্ট গুনগুনো শব্দ, একটি ড্রোন হাতের মুঠোয় আটানো যায় এমন সরাসরি ঝাঁপিয়ে পড়ল। বিস্ফোরণ, আগুন। এটা কোনো চলচ্চিত্র নয়। ACLEAD এর তথ্য অনুযায়ী মিয়ানমার এখন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ড্রোন যুদ্ধের দেশ, ইউক্রেন ও রাশিয়ার পরেই। জুন 23, 2026 ম্যাগোয়ে অঞ্চলে দুটি FPV কামিকাজি ড্রোন একের পর এক জান্তার MI-17 হেলিকপ্টারে আঘাত করল। পাইলট নিহত, হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস। এই যুদ্ধ মিয়ানমারের সীমানায় আটকে নেই। বাংলাদেশের সীমান্ত থেকে এই ঘটনাগুলোর দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। আজকের ভিডিওতে আপনি জানবেন FPV কামিকাজি ড্রোন আসলে কি এবং কেন এত বিপজ্জনক। তারপর মিয়ানমারের যুদ্ধে কি কি ঘটেছে, এরপর বাংলাদেশের 3টি নিরাপত্তার হুমকি, তারপর বর্তমান পরিস্থিতি কতটুকু, সবশেষ এই মুহূর্তে বাংলাদেশের কি দরকার। স্মল ওয়ার্স জার্নালের আগস্ট 2026-এর বিশ্লেষণে বলা হয়েছে এই ড্রোনগুলো জঙ্গল আচ্ছাদিত পাহাড়ি এলাকায় অত্যন্ত কার্যকর, যেখানে ঐতিহ্যবাহী বিমান হামলা বা আর্টিলারি সীমিত। $200 থেকে $500 এই রেসিং ড্রোনে বিস্ফোরক লাগিয়ে গ্লাস হেলমেট লাইভ ভিডিও দেখতে দেখতে লক্ষ্য বস্তুতে ঝাঁপিয়ে দেওয়া যায়। $1 কোটি হেলিকপ্টার ধ্বংস করতে পারে। এই অসামঞ্জস্যপূর্ণ সমীকরণটাই FPV ড্রোনকে দুর্বল পক্ষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বানিয়েছে। 2021 সাল থেকে ACLED মিয়ানমারে 2100-এরও বেশি ড্রোন হামলার ঘটনা রেকর্ড করেছে, 600-রও বেশি ভিন্ন স্থানে। বিদ্রোহী গোষ্ঠীগুলো বাণিজ্যিক ড্রোন থেকে শুরু করে এখন বাজারে পাওয়া যন্ত্রাংশ দিয়ে নিজেরাই ড্রোন সংযোজন করছে। 20 ফেব্রুয়ারি 2026-এ কাচিন রাজ্যের মিতকিনা বিমানবন্দরে যাত্রীবাহী ATR-72 বিমানে FPV ড্রোন আঘাত করে। নাক ও মাঝের অংশ ও লেজ ক্ষতিগ্রস্ত হয়। চিন্দুইন নদীতে জান্তার রিভার টাগবোট FPV ড্রোন IED সংযুক্ত ওয়ারহেড দিয়ে আঘাত করা হয়েছে। এক বিশ্লেষণে জানা গেছে এই উন্নত গাইডেড ড্রোন প্রযুক্তি চীন রাজ্যের মাধ্যমে মিয়ানমারে প্রবেশ করেছে। ইউক্রেনীয় ড্রোন যুদ্ধ বিশেষজ্ঞরা বিখ্যাত উইস ড্রোন স্কোয়াডে এই প্রযুক্তি স্থানান্তর করেছে। জান্তার Y301 ক্লাস রিভার গানবোটে এখন পুরনো গাড়ির টায়ার ও ধাতব জালের খাঁচা লাগানো হচ্ছে ইউক্রেনের টার্টাল ট্যাঙ্কের অনুকরণে। এটাই প্রমাণ করে ড্রোন হামলা এতটাই কার্যকর যে জান্তার টায়ার দিয়ে জাহাজ মোড়াতে বাধ্য করছে। স্মল ওয়ার্স জার্নালের বিশ্লেষণে বলা হয়েছে মিয়ানমারের যুদ্ধে জঙ্গল, পাহাড় ও নদীপথে বিস্তৃত, যে ভূখণ্ড সীমান্তকে অস্পষ্ট করে দেয়। ড্রোন প্রতিকূল আবহাওয়া বা জ্যামার সংকেত লক্ষ্যভ্রষ্ট হলে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়তে পারে। 10 বছর, একটা প্রকল্পের জন্য 10 বছর অপেক্ষা। 2014 সালে চুক্তি হয়েছিল, 2016 সালে জমি অধিগ্রহণ হয়েছিল। তারপর আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক অনিশ্চয়তা, নির্মাণকারী প্রতিষ্ঠান পরিবর্তন। চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। চীনা ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন বা CEIZ এখন আর শুধু কাগজে নেই, নির্মাণ শুরু হয়েছে। প্রকল্পে থাকবে 1235 মিটার জেটি লিংক রোড, 330 মিটার সেতু, 4 লেনের রাস্তা, 2,50,00,000 লিটার ক্ষমতার কেন্দ্রীয় বজ্র শোধনাগার, বহুমুখী জেটি, গ্যাস, বিদ্যুৎ, পানি অবকাঠামো এবং 12 কিলোমিটার সীমানা প্রাচীর। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন নতুন সরকার মাত্র 4 মাসের মধ্যে প্রায় সব প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করেছে, যা আগের 10 বছরেও হয়নি। প্রথম কারখানার জন্য একটি নির্দিষ্ট অংশ প্রস্তুত করা সম্ভব। বিশেষত CRBC তাদের কর্ণফুলী টানেলের নির্মাণের মতো দ্রুত গতিতে কাজ করে। সরকারি নীতি সহায়তা নিশ্চিত করলে অবকাঠামো ও শিল্প উন্নয়ন প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ আসবে এবং তিনি চীনা অংশীদারদের আনোয়ারা বা চট্টগ্রামে আধুনিক দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন করার আহ্বান জানিয়েছেন। তবে এই প্রকল্প নিয়ে উদ্বেগের জায়গা আছে। প্রথমত, ঋণের বোঝা। প্রকল্পের 4,189 কোটি টাকার মধ্যে 2,467 কোটি টাকা চীনা ঋণ, অর্থাৎ প্রায় 59%। এই ঋণের সুদ ও শর্তাবলী কতটা অনুকূল তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় মিডিয়া এই পরিবর্তনকে দক্ষিণ এশিয়ার
চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক উপস্থিতির অংশ হিসেবে দেখছে। ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কে যখন উত্তেজনা চলছে, তখন বাংলাদেশের দুটো কৌশলগত সামুদ্রিক অবস্থানে চীনের প্রবেশ ভারতের জন্য স্পষ্ট একটি বার্তা। এই পুরো চিত্রটা এক কথায় বলতে গেলে বাংলাদেশ এখন চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বে রূপান্তর করার চেষ্টা করছে। তাহলে সিইআইজেড কি বাংলাদেশের শিল্পায়নের নতুন অধ্যায় লিখবে? সংখ্যাগুলো আশাব্যঞ্জক। 1 লাখ চাকরি, $1.3 বিলিয়ন বিনিয়োগ, 800 একর আধুনিক শিল্পাঞ্চল। 10 বছরের বিলম্বের পর নির্মাণ শুরু হওয়াটাও একটা বড় সাফল্য। তবে বাস্তব প্রশ্ন থেকে যায়, 18 মাসে প্রথম কারখানা হবে, কিন্তু 1 লাখ চাকরি আসতে কত বছর লাগবে? সেই চাকরির কতটা পাবেন স্থানীয় বাংলাদেশিরা আর কতটা চীনা শ্রমিকরা? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, চীনা ঋণের শর্তাবলী কি বাংলাদেশের স্বার্থের অনুকূলে? প্রধানমন্ত্রী 18 মাসের চ্যালেঞ্জ দিয়েছেন, চীনা কোম্পানি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। বাংলাদেশের মানুষের প্রশ্ন হলো, এই 18 মাসে কারখানা উঠলেই কি তাদের জীবন বদলাবে, নাকি এটা আরেকটি বড় প্রকল্পের বড় ঘোষণা, যার ফল দেখতে আরও 1 দশক অপেক্ষা করতে হবে?